উই স্টার্ট, আমি একটু বলি অ্যাটমিক স্ট্রাকচারের যে answers গুলো আমরা একটু পোস্ট করে দিয়েছিলাম ফেসবুকে, ম্যাচ করেছেন। এটা স্যাটারডেতে পেপার রিটার্ন করে দিয়েছি, তারপর ম্যাচ করেছেন, রাইট? হ্যাঁ, আর ওই দিনে মার্কস স্কিম দিয়েছিলাম। লাস্ট 4 ডেজ পেয়েছেন, ম্যাচ করেছেন। আমি আহ, এই যে এখান থেকে একটু আহ, এই স্টুডেন্ট বুক এটা একটু দিচ্ছি, এই যে দেখেন এখান থেকে। সো প্রবলেমস গুলো বলবেন কোনটাতে প্রবলেম হয়েছে। জাস্ট একটা কোয়েশ্চেন, ওটা আমি জানি, এটাতে অনেকেরই প্রবলেম হয়। এই যে এখান থেকে দেখেন, এই যে এই পেজে তো কোনো চেক পয়েন্ট নেই, আছে? না। এই যে তিনজন সায়েন্টিস্টের নাম আছে, জে জে থমসন আর আর্নেস্ট রাদারফোর্ড এন্ড এটা কি, জেমস চ্যাডউইক। এই সো এই যে এখান থেকে পেজ নাম্বার 43, পেজ নাম্বার 43 তে এই চেক পয়েন্টে প্রবলেম বল। পেজ নাম্বার 43 যদি প্রবলেম থাকে। প্রবলেম নাম্বার 1 নেই, নাম্বার 2 এর লাস্টেরটাই প্রবলেম। কি নাম্বার 2? এই যে নাম্বার 2 এর লাস্টেরটা, এই যে এটাতে এই দুটোতে প্রবলেম, এটাতে আর এটাতে প্রবলেম, রাইট? আচ্ছা স্যার, এরকম যদি প্রবলেম হয়েছে, আপনি কেন এটার ডিসপ্লে ফর্মুলা ড্র করে নেননি? একটু করেন না প্লিজ, একটু করেন, ডিসপ্লে ফর্মুলা ড্র করে করেন। নাইট্রোজেন এখন তো শেপ জানেন, তাই অ্যামোনিয়া শেপ জানি না, শেপ ড্র করে হাইড্রোজেনের ম্যাস গুলো উপরে লিখে দেন, তাহলে তো পারবেন। তারপর আমি বলে দিব, নো প্রবলেম। একটু, হ্যাঁ, শেপ ড্র করে সব হাইড্রোজেনের উপরে ম্যাস লিখে দেন, অ্যাটমিক নাম্বার লিখে দেন, যেখানে যেভাবে লিখতে হয়। এই আমি কি ডিসপ্লে ফর্মুলা বলেছি নাকি বলেছি ডট ক্রস ডায়াগ্রাম? কোনটা বলেছি, ডিসপ্লে না ডট ক্রস ডায়াগ্রাম? ডিসপ্লে। আর ডট ক্রস ডায়াগ্রামের একটা শেল ড্র করে বলেছে ডিসপ্লে ফর্মুলা বলেছেন। ইটস ওকে, নেভার মাইন্ড। দেখেন কি, আরে চলে আসছে, এতক্ষণ ছিল না। ভালো।
কি লাস্টেটা পেরেছেন? পারিনি এখনো? আর কি বলার? এই লাস্টের দুটোতেই তো প্রবলেম স্যার। নাইট্রোজেনের মাস 14 ঠিক আছে, এর সাথে হাইড্রোজেনের মাস 1, আর এরকম তিনটা হাইড্রোজেন, তাহলে 3 আর 14 মাস কত? 17। বাট মাস তো চাইনি, চেয়েছে কি? নাম্বার অফ প্রোটনস চেয়েছে। তো নাইট্রোজেনের 7 প্রোটনস, হাইড্রোজেনের 1 প্রোটন, এরকম 3 হাইড্রোজেন আছে। তো টোটাল হাউ মেনি প্রোটনস? 10। নিউট্রন যদি বলি, নাইট্রোজেনে কয়টা নিউট্রন? 7। আর হাইড্রোজেনে কি নেই? কোনো নিউট্রন নেই, তাহলে এটা 7 হবে আর ইলেকট্রন হবে 10। ইজ ইট ক্লিয়ার? এবার এই যে আমি যেটা ড্র করতে বলেছিলাম, হ্যাঁ, যদি না বুঝেন তাহলে এই যে এটা ড্র করতে বলেছি, এই যে এটা ড্র করতে বলেছিলাম, যেটা অনেকে বুঝেননি, মিস ইন্টারপ্রেট করেছেন। এই 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 না, 3D না ড্র করলেও হবে, আমার তো এখানে শেপ কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে এই অ্যাটমস। সো এই নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, এই হাইড্রোজেনের 1 1 1। এখন কত আসছে? 10 প্রোটন আসছে, ইলেকট্রন 10 আসছে। আর হাইড্রোজেন, এদের তো কোনো নিউট্রন নেই, আছে না? এই যে এটার জন্যই বলেছিলাম। আর এর পরেরটায় যে কি বলেছে দেখেন, নাইট্রোজেন কত? 14, ঠিক আছে। হাইড্রোজেন গুলোর অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার 2। প্রোটন তো একটাই। প্রোটন যদি একটা হয়, প্রোটন তো 10ই আসবে। সরি, এই যে 4 হাইড্রোজেন আছে, অ্যামোনিয়াম 4 হাইড্রোজেন, তাহলে 4 হাইড্রোজেন যদি হয়, তাহলে এখানে আর একটা হাইড্রোজেন আসবে। এই হাইড্রোজেনকে আমরা এখানে এভাবে লিখি, সবার একটা করে প্রোটন থাকলে টোটাল প্রোটন কি 11 হবে? ইলেকট্রনও তো 11। বাট এখানে দেখেন এদের একটা চার্জ আছে 1+, তার মানে ইলেকট্রন কয়টা? একটা কম হবে, 10। এবার নাম্বার অফ নিউট্রনের কথা যদি বলি, এর তো 7 নিউট্রন, আর সব হাইড্রোজেনের কি 2 আর 1 একটা করে নিউট্রন আছে, তাহলে 3 হাইড্রোজেন 3 নিউট্রন। তো টোটাল নাম্বার অফ নিউট্রন কি? 10। বুঝেছেন কি? না, ওটা 10 হবে, 10। ইজ ইট ক্লিয়ার? দ্যাট উইল বি 10। এরপর আফটার দিস নেক্সট চেক পয়েন্ট। ফোরটি সেভেন, পেজ নাম্বার 47 বলেন। এই পেজ নাম্বার 47 এই চেক পয়েন্টে প্রবলেম বলেন। নাম্বার 1 এ প্রবলেম হয়নি, হয়েছে?
নাম্বার 2 3 4 কি লাস্ট চ্যাপ্টারে করেছি, মোলস এর ওয়ার্কশিটে ছিল না এটা? হ্যাঁ, কপার একটা আসে 75%, একটা 25%। সো 1 2 3 4 প্রবলেম হয়েছে, 1 2 3 4 এর প্রবলেম হয়নি? 5 5 এর প্রবলেম হয়েছে কি? 5 এ প্রবলেম হয়েছে সুজানা, আপনার নাম তো সুজানা, জি। আপনি একাডেমিতে পড়েন না? জি। 5 এ প্রবলেম হয়েছে, ম্যাস স্পেক্ট্রোমিটারের নোট বের করে দেখেন, ওখানে কি এটা করে দেয়া আছে তো ব্রোমিনের। হ্যাঁ, 1:2:1। এই যে 158 এর যে হাইট, 162 এর সেম হাইট, 160 এর হাইটটা ডাবল, এটা বুঝছেন কি? এই যে ব্রেনি রুবাইয়াত হয়েছে, ইয়েস। এটা হয়েছে, ইজ ইট ডান? কি 47 এ কোনো প্রবলেম নেই? ভেরি গুড। হ্যাঁ, দ্যাটস এ গুড সাইন। তার মানে কি টেস্ট ইজ কামিং, হ্যাঁ। হ্যাঁ, খালি উইন্টার কামিং না তো বাবা। দেখেন এরপর 50 50 51 51 51 এর প্রবলেম বল। 51 স্যার, আপনার নাম আবার ভুলে গিয়েছি, নিধির পাশে। জি 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 জি। আর এ পাশে কি বসছে? শেহরিন। আর তার পাশে হচ্ছে চাঁদনি। আরেকটা নাম আছে তো তোমার, নাশরা, ইয়েস। কি সামিন, তোমার প্রবলেম নেই? এই যে এখানে চেক পয়েন্ট, হ্যাঁ। এর চেয়ে আর ইজি সলিউশন, বিকজ আপনারা করলে আমরা তো চেক করব, চেক করতেই টেক্স টাইম। কি? আর এরপর দিয়ে দেওয়ার পর খুবই সিকোয়েন্সিয়াল, দিয়ে দিলে তো আপনি ইমিডিয়েটলি আপনার প্রবলেম গুলো বুঝবেন, বুঝার পর আমরা কি মার্কস স্কিম দিয়ে দিচ্ছি, বাসায় যে একটু টাইম নিয়ে ম্যাচ করে, এই যে একটু টাইম নিয়ে, এটাই তো নেই স্যার। কি? টাইম তো দেন না। সো এই যে এখান থেকে 51, 51 চেক পয়েন্ট 1 প্রবলেম। কি প্রবলেম নেই? 51 51 51 53 53 53 নাই এখানে। 55 55, yes 55 ionization energy। কি ionization energies? এই চেক পয়েন্টে প্রবলেম কি? শুভজিৎ, কোনটা কোনটা? 4 এর A and B, which two elements in the same periodic to explain your answer? এখানে এই জাম্পটা A কোন 1 1 B, আচ্ছা 51 1 B, আচ্ছা বলে দিচ্ছি এটাতে আসছে, এটাকে একটু বলে দিই। ও কোয়েশ্চেন করেছে 4 A তে, এটা A কোন গ্রুপে বলেন? গ্রুপ 1। B B 2, ওকে। C কি? C 3। D you don't know, okay fine। ফার্স্ট ভ্যালু কত? 900। সেকেন্ডেরটা কি? 1700। ঠিকই আছে, লাইক, বাট থার্ড ভ্যালু কি? 14,000। তার মানে 3 কেন? 2 হবে না? এই যে দুটো ইলেকট্রন কি ইজিলি বের করা যায়? বের করা যায় না কোনটা? এটা এটা বের করা ডিফিকাল্ট। আর এখানে ওই যে এই তিনটা বের করা যায়, এটা 11,000, মানে এটা ডিফিকাল্ট, এটা বুঝছেন? আর এখানে এই যে এরপর ই 1 2 3 4,
কি মনে হয়? ই গ্রুপ 1 কেন হবে? 600 এর পর 1200, 600 1200 এই জাম্প কি আপনার কাছে বেশি মনে হয়? কত জাম্প? 600 এর জাম্প। আর এটা 1200 থেকে 2300, এটাও 1200 এর মতো জাম্প। বাট এখানে 2300 থেকে 7000, ডেফিনেটলি এই জাম্পটা বিগার। গ্রুপ 3, এটা বুঝছেন? তাহলে এই যে এখান থেকে, আর বি তে কি বলেছে? ইন which গ্রুপ the periodic table is element C likely to occur, explain your answer. C হচ্ছে গ্রুপ 3 হবে কেন? Because এর ফার্স্ট তিনটা element, মানে there is a jump between third and fourth ionization in that indicates the fourth electron is being from inertia. এটাই তো। আর which two elements are the same group periodic table? কোনটা কোনটা? E and C, E and C, okay fine, E and C বলতে পারি। E and C যদি হয় তাহলে এর রিজন কি বলবো? দ্যাটস ইট, এটা লিখেন। এই যে দেখেন একটু, হ্যাঁ হ্যাঁ, fourth electron, it's difficult to remove the fourth electron। এই যে এখান থেকে এই যে বি এন্ড ডি বলেছে, ম্যাগনেসিয়াম বেরিলিয়াম, in both cases it is possible that C and the same, but this cannot be confirmed without the fifth ionization, এটা বলছে। আর বি এন্ড ডি বলেছে বি ম্যাগনেসিয়াম আর ডি ইজ বেরিলিয়াম। In both cases there's a large jump from second ionization to third, so both elements are in group 2। Is it clear? আর আর ই এর কথা আমরা বলতে পারি, ফাইন, ওখানে ম্যাচ করেছে, বাট ক্যান নট বি কনফার্ম উইদাউট দ্য ফিফথ আয়নাইজেশন এনার্জি। নাও এই যে এখান থেকে এই লাইনটা রিজন কে বলবেন? ফারজিন বলো তো। ক্যান নট বি কনফার্ম উইদাউট দ্য ফিফথ আয়নাইজেশন এনার্জি। আর বি এর অ্যান্সার তো পেয়েছেন, গ্রুপ 3 देयर इज अ লার্জ জাম্প থার্ড আয়নাইজেশন টু দ্য ফোর্থ। এটা তো বুঝছেন, আমরা সবই বুঝেছি, রাইট? না প্রবলেম, খালি এই সেন্টেন্সটা বুঝি, এজন্য এটা আস্ক করলাম। কে মানে cannot be confirmed without fifth ionization energy, okay fine, fifth ionization energy ছাড়া বলা পসিবল না কেন? আচ্ছা দেখি একটু। স্যার আমরা কার কথা বলছি? সি এন্ড কোনটা? সি এন্ড ই, ওকে ফাইন। এখানে একটু দেখি আমরা, ফোর আয়নাইজেশন এনার্জিজ দিয়েছে, হ্যাঁ। আর এখানে লাস্ট সেন্টেন্স যেটা নিয়ে প্রবলেম, কি নিয়ে প্রবলেম? ইট ইজ পসিবল দ্যাট সি আর ইন দ্য সেম গ্রুপ, এটা হতে পারে, হ্যাঁ, বাট দিস ক্যান নট বি কনফার্ম উইদাউট দ্য ফিফথ আয়নাইজেশন। এখন কিভাবে? ডি আর বি এদেরকে বলেই দিয়েছে, the table below shows the first four ionization energies of five elements A B C D E। এখন যেমন দেখেন, আমরা বি আর ডি এদের কথা যদি বলি, তো দেখেন তো স্যার, জাম্পটা কি 900, 1700, এরপরে কি 14,000, এই জাম্পটা কি সিগনিফিকেন্ট না অনেক? তারপর কি 21,000, এটাও অনেক সিগনিফিকেন্ট, লাইক 7,000 এর জাম্প। এইরকম জাম্প এত বেশি কোথায় হয়? ফার্স্ট শেলে। কোন শেলে? ফার্স্ট শেল। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে ডি এর কথা যেটা বললাম, 900, 1700, এখানে 2 ইলেকট্রন, আর 14,000, ডেফিনেটলি এটা নিউক্লিয়াসের অনেক ক্লোজ, না হলে তো এত জাম্প আসতো না, আসতো না। তাহলে কোন অ্যাটমের এরকম 4টা ইলেকট্রন আছে? 4 ইলেকট্রন আছে, কোনটা? অ্যাটমিক নাম্বার 4 কার? বেরিলিয়াম। আর বি তে দেখেন 7,000, 14,000, সরি 700, 1400, এরপর 7,000, আর এই 7,000 এর পর কি 10,000। এগুলো খুব জব বলতে পারবো না, এটা এত সিগনিফিকেন্ট। বাট এখানে 14,000 এর পর 21,000, হিউজ একটা জাম্প। তো এটা কখন হয়? যখন নিউক্লিয়াসের ক্লোজ অনেক। তাহলে এটা যদি গ্রুপ 2 হয়, ডি তো গ্রুপ 2 কনফার্ম, রাইট? তাহলে বি কোন গ্রুপ? বিও গ্রুপ 2 কনফার্ম। তাহলে ডি যদি বেরিলিয়াম হয়, বি কি হতে পারে? ম্যাগনেসিয়াম হতে পারে গ্রুপ 2 থেকে। ইজ ইট ক্লিয়ার? বাট এখানে দেখেন আমাদের প্রবলেম কোনটা নিয়ে হয়েছে, হ্যাঁ? ই নিয়ে প্রবলেম নেই। এই যে ই আউটার শেলে এই যে তিনটা ইলেকট্রন, 600, 1200, 2300, এই জাম্প গুলো ঠিক আছে। 7,000 এটাও লাইক নর্মাল কোনো জাম্প না।
বাট অ্যাবনর্মাল জাম্প আমরা দেখছি এই যে 27। এরপর কি 11,000, এই জাম্পটা অনেক বেশি। আরেকটা ভ্যালু থাকলে আমরা তখন বুঝতাম, বিকজ নেক্সট অ্যাডজাসেন্ট দুটা ইলেকট্রনের যদি জাম্প বেশি হয় তাহলে একটা 1s2 আর একটা 1 ইলেকট্রন রিমুভ করছেন। যেমন দেখেন আমি বেরিলিয়াম লিখে দেখাই, বেরিলিয়াম অ্যাটমিক নাম্বার 4, ইলেকট্রনিক কনফিগারেশন যদি বলি আমরা 1s2 2s2। তো বেরিলিয়ামের ফার্স্ট ইলেকট্রন কি থেকে বের হবে? 2s থেকে। সেকেন্ড ইলেকট্রন 2s থেকে। থার্ড ইলেকট্রন, ফোর্থ ইলেকট্রন। তাহলে দুটাই যখন 1s থেকে বের হয় তাহলে এদের গ্যাপটা কি? এদের এনার্জি জাম্প কি অনেক বেশি হবে না? বিকজ নিউক্লিয়াস থেকে ক্লোজ অনেকেরা। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে দেখেন এই যে সি, সি এর 2700 পর্যন্ত ঠিক ছিল, এটা 11,000, মানেই বোঝা যাচ্ছে এটা নিউক্লিয়াসের অনেক ক্লোজ। আরেকটা ভ্যালু যদি থাকতো তাহলে আমি আসলেই বুঝতে পারতাম যে লাস্ট দুটা ইলেকট্রনের জাম্প যদি বেশি হয় এরা ফার্স্ট। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা আমি বলতে পারতাম হ্যাঁ এটা গ্রুপ সি তে হতে পারে। বলেন কেন? একটা 14,000, একটা 21,000। হ্যাঁ এলিমেন্ট ই, এই যে এটাই তো বুঝাচ্ছি বাবা, যে এলিমেন্ট ই তে দেখেন না এই তিনটা ঠিক আছে, এটাও ঠিক আছে, জাম্প খুব বেশি জাম্প না। কোন অ্যাটমের? এলিমেন্ট এ, এই যে এটা, এটা এটাও তো খুব বেশি জাম্প না। আপনি টাইমস করলে হবে না, আপনি গ্যাপটা দেখেন। ইউ হ্যাভ ক্যালকুলেটর, যে 4,500 থেকে 496 সাবট্রাক্ট করলে অলমোস্ট 4,000 এর গ্যাপ। এই গ্যাপটা দেখবেন, এটা দেখবেন না যে এটা 496 আর এটা 4,000। হ্যাঁ, তাহলে এই গ্যাপটা 4,000 এর গ্যাপ, তো 4,000 আচ্ছা দেখেন 4,000 যদি হয় এরপর এই গ্যাপটা কত? তাহলে এটা কেন এরকম? বুঝাতে পেরেছি? ন- এখানে গ্যাপটা বেশি। আমরা জানি আয়নাইজেশন এনার্জির ভ্যালু গ্র্যাজুয়ালি কি ইনক্রিজ করবে। তো 496 যদি হয় এর পরেরটা কত আসছে? 4,500। বেশি আসছে না? কত বেশি আসছে? 4,000 এর মতো বেশি আসছে। এটা যদি এরকম হয় তাহলে এর পরেরটা কি? গ্র্যাজুয়ালি গ্যাপটা বাড়তে থাকবে। তাহলে এরপর 5,000 আসতো, তারপর 6,000 আসতো, তার মানে বুঝতাম একই জায়গা থেকে বের। বাট এখানে 4,400 আর এখানে 4,500, অলমোস্ট 4,000 এর গ্যাপ। তারপর এটার গ্যাপ কত? 2,000। তারপর এটার গ্যাপ কত? 3,000। আস্তে আস্তে গ্যাপটা কি বাড়ছে না? ইজ ইট ক্লিয়ার? বাট যেখানে দেখবেন দুটো অ্যাডজেসেন্ট গ্যাপ অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি ইলেকট্রন গুলো আরো ইনার্শিয়াল থেকে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? বিকজ ইনার্শিয়ালে অ্যাট্রাকশন অনেক বেশি। তার মানে এই যে এখানে যে পয়েন্ট, এই কোন এলিমেন্টের জন্য আমরা এটা বলতে পারছি না বলেন, ই অর সি? কার আরেকটা ভ্যালু দেয়া থাকলে আমরা বুঝতে পারতাম। ভেরি গুড, এখন অ্যান্সারটা আরেকবার পড়েন। এই যে দিস ক্যান নট বি কনফার্ম উইদাউট দ্য ফিফথ আয়নাইজেশন। ফিফথ আয়নাইজেশন এনার্জি যদি থাকতো আমরা তখন বুঝতে পারতাম যে আসলে এরকম। ইজ ইট ক্লিয়ার? এটা কিভাবে বুঝবো? ওকে ফাইন। ম্যাগনেসিয়াম বাদে আপনার কি মনে হয় ক্যালসিয়াম হতে পারে? হ্যাঁ, ক্যালসিয়াম যদি হতো না তাহলে এই গ্যাপটা এত বেশি আসতো। ক্যালসিয়াম যদি হতো এই গ্যাপটা কি 4,000, 3,000, 6,000, 5,000 থাকতো। বাট এখানে এই গ্যাপটা দেখেন, এই যে 1,000 আর এখানে 7,000, 6,000 এর গ্যাপ। এই গ্যাপটা বেশি কার জন্য? ইলেকট্রন যদি ক্লোজ থাকে, এটা ম্যাগনেসিয়াম। ইজ ইট ক্লিয়ার? আর এখানে আপনি অ্যান্সার পেয়েছেন 4ab। জি। এরপর এখানে কোয়েশ্চেন করেছেন 55 থেকে 5, সাবিক আইমান 55 থেকে 5। এই the four ionization energies of calcium, এই যে দেখেন, এই যে 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 একটু আগে এই যে আহ, কি নাম, সামিহা জাহিন ফারুকি, জাস্ট এই যে এটা সামি, জেরিন, জেরিন তো, হ্যাঁ okay। এই যে দেখেন এটা 500 ক্যালসিয়াম, এই যে গ্যাপটা দেখেন এবার, ক্যালসিয়াম 500, 1100, রাইট? বাট ক্যালসিয়ামের তো ফোর্থ শেল, এই জন্য এই গ্যাপটা কত? 1100 এর পর 4,900।
মানে 4000 এর মতো গ্যাপ। বাট এখানে গ্যাপটা কি, প্রায় 6000, অলমোস্ট 6000। তার মানে কি, ম্যাগনেসিয়াম, এটা বুঝছেন। এখন বলেছে ওয়াই দ্য সেকেন্ড আয়ন ক্যালসিয়াম ইজ লার্জার দেন দ্য ফার্স্ট। এই ফার্স্ট আয়নাইজেশন এনার্জি চেয়ে সেকেন্ডটা কেন বেশি হয়? প্রোটনস টু ইলেকট্রন রেশিও, এগুলো কি নোটে আছে তো? এই ফার্স্ট আয়নাইজেশন সেকেন্ড আয়ন, কোন আয়নের ভ্যালু বেশি? সেকেন্ড। কেন? এই যে ইলেকট্রন কম, সাইজ ছোট হয়ে আসছে, প্রোটনস টু ইলেকট্রন রেশিও, এগুলোর কথা বলতে হবে। আর এক্সপ্লেইন ওয়াই দ্য থার্ড আয়ন ইজ মাচ লার্জার, সেকেন্ড থার্ড ইলেকট্রন ডেফিনেটলি বিং রিমুভ ফ্রম দ্য ইনার শেল। এটা বুঝছেন? সাবিক আহমান, একটু নোট করতে হতো, হ্যাঁ। আর এখান থেকে পেজ নাম্বার 51 এর 1B তে প্রবলেম বলেছেন। 51 1B, এই যে এটা, সিগনিফিকেন্স অফ দ্য অ্যারোস অফ লেটার এক্স ওয়াই জেড ইন ফিগার এ। কি এই এক্স ওয়াই জেড কি রিপ্রেজেন্ট করে আপনারা বলেন? হ্যাঁ, হোয়াট ডাজ এক্স রিপ্রেজেন্ট? এক্স কি রিপ্রেজেন্ট করে? সাবিক আহমান। এই ইচ্ছা, আর কি বলবো আপনাকে, 1B তে প্রবলেম বলেছেন, হ্যাঁ। এই আর এই যে দেখো, ক্লাসে নাম বলে ইচ্ছা, আর এখানে নাম লিখেছে সাবিক আহমেদ, তুমি বুঝবো? হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে, সাজেস্ট ওয়াই দ্য ইলেকট্রন পি ওয়াই অরবিটাল ইজ নট লোকেটেড ইন দ্য পিএক্স অরবিটাল। ইলেকট্রন ইন 2p অরবিটাল ইজ নট লোকেটেড ইন দ্য 2px। যদি 2px এ লোকেট করতে হতো তাহলে স্পিন কি হতো? অপোজিট। আর একই অরবিটালে ইলেকট্রন গুলো কি রিপেল করতে থাকে, এই তো, ডিউ টু দ্য রিপালশন। আর ডেসক্রাইব দ্য শেপ অফ এস এন্ড পি অরবিটাল। আই এম সরি, এগুলোর শেপ আমি আপনাকে বলতে পারছি না, হ্যাঁ। এগুলো কি আসলে ডিফিকাল্ট কোয়েশ্চেন। এখন অনেকে আছে করে কি, যে অনলাইনে যখন করে না ক্লাস, সে কিছু স্টুডেন্ট আছে, যেমন হচ্ছে ওরা অন্য জনের আইডি দিয়ে জয়েন। হ্যাঁ, আছে আছে, এই রিসেন্টও আমি একটা ব্যাচে পেয়েছি এরকম। And আমি পড়াচ্ছি ইলেকট্রোলাইসিস ও লেভেলের একটা ক্লাসে, শেষ ইলেকট্রোলাইসিস, আমাকে স্যার হোয়াট ইজ ইলেকট্রোলাইসিস। হ্যাঁ, তখন তো বোঝা যায় যে আসলে। ফাইন স্যার, তাহলে এই যে এই পেপারে এই যে প্রবলেম 55, 55 এর পর আরেকটা আছে, 55, 55, 55, 56, 56 এ দেখেন।
56 এ প্রবলেম? কি ভূমি বল, প্রবলেম নেই? 55, এই যে 56 এর প্রবলেম নেই? কি ফৌজিয়া, প্রবলেম নেই? এন্ড এরপর এখান থেকে এই যে এটা 59, প্রবলেম ইজ 59, প্রবলেম ইজ 59, প্রবলেম ইজ 59, নেই, প্রবলেম নেই? আদিবা, নো প্রবলেম, সরি আবিদা। কোনটাতে কোয়েশ্চেন 1? 59, জি 59, question number A, 1A. Okay. What type of structure? Huh? An element has very high melting and boiling temperature. Element, definitely এর স্ট্রাকচারটা কি? Not necessarily metallic, giant covalent হতে পারে, আয়নিক হবে না। হ্যাঁ, আয়নিক হওয়ার জন্য দুটো ডিফারেন্ট এলিমেন্ট লাগবে। সোডিয়াম ক্লোরাইড, ইটস এন আয়নিক কম্পাউন্ড। তো সোডিয়াম ক্লোরাইড আয়নিক, এখানে পজিটিভ নেগেটিভ আয়ন। আর সিঙ্গেল একটা মেটাল যদি হয়, মেটালিক স্ট্রাকচার হয়, আর কি হয়? জায়ান্ট কোভালেন্ট, লাইক ডায়মন্ড, শুধু কার্বন দিয়ে বানানো। এলিমেন্ট বলেছে, হ্যাঁ, এই যে এলিমেন্ট, অ্যান এলিমেন্ট। ইজ ইট ক্লিয়ার? এখানে কি বলেছে? অ্যান এলিমেন্ট। দেন স্যার এরপর এখানে ওকে ওকে অ্যান্সার পেয়েছেন রিদিতা? আয়নিক লেখা যাবে না, আয়নিক মানে প্লাস এন্ড মাইনাস। এটা ইদার মেটাল অর কোভালেন্ট, লাইক ডায়মন্ড, গ্রাফাইট, এদের মতো। এলিমেন্ট তো জাস্ট অনলি ওয়ান টাইপ অফ। ওকে, কি লিখেছে? ওকে, থ্যাংক ইউ। নোট দিয়েছে মেটালিক স্ট্রাকচার, আজকে নোট দিয়েছে তো? ইয়েস। সো এটা একটু বলি এখানে স্যার, এটা লাইক হচ্ছে আহ, আমার পড়ানোর মতো না, বাট পড়াতে তো হবে। কেন? বিকজ ডিফিকাল্টি লেভেল এইরকম না যে আমরা পারি না আর পারবো না, এরকম না কিন্তু। হ্যাঁ স্যার, এখন এখান থেকে একটা পয়েন্ট, এই যে মেটালিক ল্যাটিস, এই যে মেটালিক বন্ডিং, সলিড ল্যাটিস, এদের কথা বলি একটু। একটু আচ্ছা, আমাকে আগে একটু বলেন মেটালে থাকে কি কি? ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ বলেন, এই যে আপনি বলেন রুবাইয়াত, মেটালে কি থাকে? কে? মেটালে কি থাকে এটা বলবেন। ওকে, ভেরি গুড। আর কি থাকে? Recording in progress. স্যার, সো আমরা জানি মেটালে কি থাকে। মেটালে থাকে ion. So metal contains lattice of positive ions in a sea of delocalized electrons. কি? এটাই। এই দেখেন, সো মেটালিক বন্ডিং,
মেটালে কি থাকে স্যার? মেটালে থাকে পজিটিভ আয়ন, মেটালে থাকে ল্যাটিস অফ পজিটিভ আয়নস ইন আ সি অফ ডিলোকালাইজড ইলেকট্রনস। তো মেটালে থাকে পজিটিভ আয়ন, আর কি থাকে? সি অফ ডিলোকালাইজড ইলেকট্রনস where the electrons are free to move between the gaps of positive ions। এগুলো নতুন কিছু। এই বলো জবাব। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম কার মেটালিক বন্ডিং স্ট্রঙ্গার? এই দেখেন, থাকে পজিটিভ আয়ন, আর কি থাকে? সি অফ ডিলোকালাইজড ইলেকট্রন। সোডিয়াম এই যে গ্রুপ 1, সোডিয়াম গ্রুপ 1 মানে সোডিয়ামের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 1। লুজ করলে একটা সোডিয়াম একটা ইলেকট্রন ডিলোকালাইজ, তো লিখতে হয় 1 delocalized electron per sodium atom। সোডিয়ামের চার্জ 1 প্লাস। ম্যাগনেসিয়াম আউটার শেলে 2 ইলেকট্রন, এই যে ম্যাগনেসিয়াম। ও এম জি, এই যে ম্যাগনেসিয়াম। দেখেন, সো ম্যাগনেসিয়াম আউটার শেলে 2 ইলেকট্রন, লুজ করবে 2 ইলেকট্রনস, চার্জ কি 2 প্লাস। নাম্বার অফ delocalized electron 2 ইলেকট্রন per magnesium atom। এবার বলেন সোডিয়াম আর ম্যাগনেসিয়াম কার নাম্বার অফ delocalized electrons বেশি? ম্যাগনেসিয়াম, ভেরি গুড। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম কোন আয়নের চার্জ বেশি? ম্যাগনেসিয়াম। So electrostatic force of attraction between positive ions and sea of delocalized electron কার বেশি? ম্যাগনেসিয়াম। তো মেটালিক বন্ডিং স্ট্রং কার? ম্যাগনেসিয়াম। Is it clear? The strength of metallic bonding depend করছে নাম্বার অফ delocalized electron এর উপর আর চার্জের উপর। Then what about aluminium belongs to group 3? কি চার্জ 3 প্লাস, নাম্বার অফ delocalized electron 3 electrons per aluminium atom। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি কার? অ্যালুমিনিয়াম। স্ট্রঙ্গার মেটালিক বন্ডিং কার? অ্যালুমিনিয়াম। ডাজ ইট মেক সেন্স? এটার সাথে আরেকটা পয়েন্ট আছে। মেটালিক বন্ডিং ইজ বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ইন বিটুইন what? পজিটিভ আয়ন্স এন্ড সি অফ delocalized electron। ইলেকট্রনকে পজিটিভ আয়নের কোন পার্ট অ্যাট্রাক্ট করে? অ্যাট্রাক্ট করছে ইলেকট্রন, সি অফ delocalized ইলেকট্রনকে পজিটিভ আয়ন অ্যাট্রাক্ট করছে। পজিটিভ আয়ন পুরাটা হোল এর কোন পার্ট ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস থেকে যদি পজিটিভ আয়নের ইলেকট্রনের ডিসটেন্স কম হয়, অ্যাট্রাকশন কি বেশি হবে। আর একটা পজিটিভ মেটাল আয়ন ওর নিউক্লিয়াস থেকে ডিলোকালাইজড ইলেকট্রনের ডিসটেন্স অনেক বেশি, মানে কি উইকার হবে, রিলেটিভলি কম স্ট্রং হবে। এই তো। তাহলে এখন দেখেন এখান থেকে নিউক্লিয়াস থেকে সি অফ ডিলোকালাইজড ইলেকট্রনের যে ডিসটেন্স, ক্যান বি ডেসক্রাইব দিস ডিসটেন্স অ্যাজ অ্যাটমিক আয়নিক রেডিয়াস। সো পজিটিভ আয়নের যদি রেডিয়াসটা ছোট হয় তাহলে তার মেটালিক বন্ডিং স্ট্রং হবে, আর পজিটিভ আয়নের রেডিয়াসটা যদি বড় হয় মেটালিক বন্ডিং রিলেটিভলি কম স্ট্রং হবে। উইক তো লিখতেই পারবো না, মেটালিক বন্ডিং উইক না তো, স্ট্রং অ্যাট্রাকশন, রিলেটিভলি উইক। এই ওয়ার্ডটা লিখবেন রিলেটিভ, এই অর রিলেটিভলি লেস স্ট্রং, এভাবে লিখতে পারেন স্যার। তাহলে একটা মেটালিক বন্ডিং এর স্ট্রেংথ ডিপেন্ড করছে কিসের উপর? নাম্বার 1 তার চার্জের, নাম্বার 2 the number of delocalized electrons। আর চার্জ আর নাম্বার অফ delocalized electrons তো সেম। জি বলেন। ভেরি গুড, একটু ড্র করে দেখাবেন কপিতে? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের শেল কোথায় বেশি? একটু ড্র করেন না, কপি এভাবে হবে না, কপি কোয়েশ্চেন করেছেন কপিতে একটু লিখতে হবে। ঠিক আছে। এই তাহলে স্যার একটা মেটালের মেটালিক বন্ডিং এর স্ট্রেংথ ডিপেন্ড করছে কিসের উপর? কোনটা? আপনি যে কোয়েশ্চেন করেছেন আমাকে, এই কোয়েশ্চেনটা কপিতে লিখলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। দেন আপনি আমাকে বলবেন স্যার আই সরি, মানে আমার কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছি। একটু কপি বের করে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের শেল, আপনি আমাকে বলেছেন ম্যাগনেসিয়ামের শেল বেশি সোডিয়ামের চেয়ে, তাই না? একটু ড্র করেন না, তাহলেই দেখবো। আগে শেল নিয়ে আসি না একটা একটা করে, আপনি কপি বের করেন, একটু কপি বের করেন, কপি বের করে একটু ড্র করেন।
কি কি বলেন, আপনি বলেন। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের শেল বেশি বলছো। অ্যাটমিক নাম্বার লিখো না বাবা, আগে অ্যাটমিক নাম্বার লিখে ইলেকট্রনিক কনফিগারেশন লিখো। অ্যাটমিক নাম্বার লিখে ইলেকট্রনিক কনফিগারেশন লিখেন। এই অ্যাটমিক নাম্বার না, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11 আর ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12। হাউ মেনি শেলস ডু দে হ্যাভ? সোডিয়ামের শেল কয়টা? 3। ম্যাগনেসিয়ামের শেল কয়টা? 3। সেম নাম্বার অফ শেলস, রাইট? আর আস করেছিল কোনটা? ম্যাগনেসিয়ামের তো শেল বেশি। এজন্যই বলেছি যে ইলেকট্রনিক কনফিগারেশন লিখলে বুঝবো। আচ্ছা, সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, দেখেন তাহলে একটা মেটালের মেটালিক বন্ডিং এর স্ট্রেংথ আলটিমেটলি ডিপেন্ড করছে কিসের উপর? নাম্বার অফ delocalized electron as well as the charge. Charge যদি বেশি হয়, নাম্বার অফ delocalized electron ও বেশি। ওকে। নাম্বার 2, ডিপেন্ড করছে আয়নিক রেডিয়াস এর উপর। কিসের উপর? আয়নিক রেডিয়াস, রাইট? তাহলে আয়নের রেডিয়াস যদি ছোট হয়, মেটালিক বন্ডিং স্ট্রং হবে। আয়নিক রেডিয়াস যদি একটু বড় হয়, মেটালিক বন্ডিং রিলেটিভলি উইক অর লেস স্ট্রং হবে। এই আর আরেকটা পয়েন্ট আছে, ইট ডিপেন্ডস অন দ্য স্ট্রাকচার অফ দ্য মেটালিক ল্যাটিস। মেটাল তো বেসিক্যালি সিম্পল স্ট্রাকচার আর জায়ান্ট মেটাল, জায়ান্ট স্ট্রাকচার। আচ্ছা, জায়ান্ট স্ট্রাকচার কিভাবে, এই পয়েন্টেও আসবো স্যার। সো মেটালিক বন্ডিং এন্ড সলিড ল্যাটিসে স্যার কয়টা শেল পেয়েছেন? বাসি, কয়টা শেল পেয়েছেন? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম 3টা, ম্যাগনেসিয়াম 3টা, ভেরি গুড। তাহলে শেল বেশি কার? এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে এবার এখানে আসি, দেখেন বাট এই সোডিয়াম আয়ন আর ম্যাগনেসিয়াম আয়ন সাইজ ছোট কার? চার্জ বেশি হলে সাইজ ছোট হতে থাকে না? তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এদের মধ্যে মেটালিক বন্ডিং স্ট্রং কার? এই যে এখান থেকে, এই নোটের কথা বলছি। তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম এদের মধ্যে মেটালিক বন্ডিং স্ট্রং কার হবে? ম্যাগনেসিয়াম। 3 মার্কস এর অ্যান্সার যদি আসে, হ্যাঁ। তো ফার্স্ট আমি লিখবো সোডিয়ামে চার্জ 1+ আর 1 delocalized electron per sodium atom। ম্যাগনেসিয়ামে লিখবো চার্জ 2+, 2 delocalized electron per magnesium। সোডিয়াম আয়নের সাইজ আর ম্যাগনেসিয়াম আয়নের সাইজ, কার সাইজ ছোট? ম্যাগনেসিয়াম পজিটিভ আয়নের সাইজ ছোট, বিকজ পজিটিভ আয়ন 1+ এর জায়গায় 2+ এর সাইজ ছোট, 3+ আরো ছোট। তাহলে সোডিয়াম অ্যালুমিনিয়াম তিনটার মধ্যে কার মেটালিক বন্ডিং স্ট্রংগেস্ট? অ্যালুমিনিয়াম। এজন্য তো এই ডোরের ফ্রেম, উইন্ডো ফ্রেম, এরোপ্লেন এগুলো কি দিয়ে বানায়? অ্যালুমিনিয়াম দিয়ে বানায়। ইজ ইট ক্লিয়ার? আর ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মতো হার্ড না, ম্যাগনেসিয়াম আপনি হাত দিয়েই বেন্ড করতে পারেন। আর সোডিয়াম, সোডিয়াম তো আরো সফট, নাইফ দিয়ে কাট করতে পারবেন, লাইক ব্রাউনি। ব্রাউনি কি নাইফ দিয়ে কাট করা যায়? এক্স্যাক্টলি, হ্যাঁ। এরকম সোডিয়াম হয় কি। ওকে, ফাইন স্যার। এই যে এখান থেকে দেখেন metallic bonding, metals typically have 1, 2 or 3 electrons in the outer shell of their atoms। তো 1, 2 or 3 electrons আছে, এর সাথে লো আয়নাইজেশন এনার্জি। তার মানে আয়নাইজেশন এনার্জি লো মানে কি? ইজিলি লুজ করে ফেলে। Number of delocalized electrons increases as the number of outer shell electrons increases। outer shell electron যদি 2 হয়, number of delocalized electrons 2 হবে। outer shell electrons যদি 3 হয়, number of delocalized electrons 3 হবে। এই তো, some metals lose their outer shell electrons and electrons become free to move throughout the structure. They have become delocalized. So the metal consists of giant lattices of metal ions in a sea of delocalized electrons। এগুলো একটু আন্ডারলাইন করেন। এরপর স্যার মেটালিক বন্ডিং এর একটা ডায়াগ্রাম বলবো, এটা আন্ডারলাইন করেছেন? দেন এখানে একটা মেটালিক বন্ডিং এর ডায়াগ্রাম ড্র করবো।
So this is the metallic structure. And আগে একটু বুঝেন এটাকে জায়ান্ট কেন বলছি স্যার, আগে একটু বুঝেন প্লিজ, পরে ড্র করেন। এটাকে জায়ান্ট কেন বলছি, এই কোয়েশ্চেনের অ্যান্সার কি দিচ্ছি দেখ স্যার। এখানে এই পজিটিভ আয়ন কয়টা কাউন্ট করতো, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, হোয়াট ইফ আমি যদি এখানে 8 পজিটিভ আয়নস ড্র না করে এইটুকু ড্র করতাম, উইল ইট বি আ প্রবলেম? আচ্ছা স্যার, আমি এইটাও ড্র না করে জাস্ট এই যে এইটুকু ড্র করবো, উইল ইট বি আ প্রবলেম? তাহলে এখন যদি আমার মনে হয় স্যার আমি এই যে এইভাবে ড্র, প্রবলেম হবে? মানে কোনো লিমিট আছে কতটুকু ড্র করতে হবে, নাকি আমাদের উপর ডিপেন্ড করছে? তার মানেই তো স্ট্রাকচারটা জায়ান্ট, এর কোনো লিমিট। বাট আমি যদি আপনাকে বলি স্যার একটু draw করেন না, তখন আপনি করবেন কি, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, স্যার আরো দুই একটা হাইড্রোজেন দেন, পারবেন? তার মানে ইট হ্যাজ এ লিমিট, মানে সিম্পল থিং। আয়নিক কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, এটাই নাকি আরো দিতে পারো? তার মানে যেখানে কোনো এন্ডিং পাচ্ছেন না, তার মানে ওই স্ট্রাকচারটা কি, জায়ান্ট। এটা আপনার বুঝার জন্য বলেছি, এক্সামে আবার লিখতে দিবেন না যে এই ডায়াগ্রাম হ্যাজ নো এন্ডিং, দ্যাটস ওয়াই ইটস আ জায়ান্ট স্ট্রাকচার। নো। ইজ ইট ক্লিয়ার? তাহলে কতগুলো হবে? বাট আপনাকে যদি বলি স্যার একটু মিথেন ড্র করেন, তো কার্বনের সাথে আপনি 4টা হাইড্রোজেনই দিবেন, এর বেশি কি আর একটা কার্বন দিতে পারবেন? আর দুটো হাইড্রোজেন দিতে পারবেন? তার মানে এখানে এটা পারা যাবে না। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে এই ডায়াগ্রামের কি নেই, there is no ending। আমরা চাইলে এটাকে কি এক্সটেন্ড করে অনেক বেশি লিখতে পারবো। ইজ ইট ক্লিয়ার? এই জন্য এটাকে কি নাম দিয়েছি, জায়ান্ট স্ট্রাকচার। ইজ ইট ক্লিয়ার? আর এখানে মেটাল আয়ন্স আর ফিক্সড ইন পজিশন, metal ions are fixed in position, metal ion কি fixed in position and electrons are free to move। কপি করবেন এই মেটালিক স্ট্রাকচার, এটা কপি করেন। নট নেসেসারিলি এই বুদ্ধিমান, তুমি তোমার মতো ড্র করো না, তোমার একটা এখানে পজিটিভ আয়ন কম হলে কি যায় আসে, এটাই তো বুঝাচ্ছি। ইজ ইট ডান? ইজ ইট ডান? এটা ড্র করেছেন কি? সকালে আজকে আমাকে আরেকজন ক্লাসে আস্ক করেছে আপনাদের সকালের ব্যাচে, স্যার এখানে নেগেটিভ যে ইলেকট্রনস গুলো আছে এটা কি পজিটিভ আয়নের সাথে ম্যাচ করে সেম নাম্বার হবে? কোয়েশ্চেন বুঝছেন? যতগুলো পজিটিভ আয়ন দিয়েছি, নেগেটিভ ইলেকট্রনস গুলো কি সেম একই নাম্বার দিব কি? কোয়েশ্চেন বুঝেছেন? এই যে নেগেটিভ সাইন যেগুলো দেখছেন, এগুলো তো নেগেটিভ ইলেকট্রন, পজিটিভ আয়ন আর নেগেটিভ ইলেকট্রন কি সেম নাম্বার? আচ্ছা, হোয়াট ইফ যদি ম্যাগনেসিয়াম হয়, তাহলে তো একটা পজিটিভ আয়নের জন্য দুইটা নেগেটিভ ইলেকট্রন আসবে। হোয়াট ইফ এটা দিয়ে অ্যালুমিনিয়াম হয়, তাহলে এখানে কোনো লিমিট নেই, কাউন্ট করার দরকার নেই, জাস্ট ড্র করলেই হবে। ইজ ইট ক্লিয়ার? এটা হয়েছে, ইরেজ করবো? দেখেন এখান থেকে
এই যে this, তাহলে এই ডায়াগ্রাম ড্র করেছেন, রাইট? এবার একটু দেখেন, মেটালিক বন্ডিং ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এই যে metallic bonding is the electrostatic force of attraction between metal ions and the sea of delocalized electrons, where the positive ions are fixed in position and negative electrons are moving between the gaps of positive ions. এটা বুঝছেন? এবার strength of metallic bonding. The strength of metallic bonding depends on charge of the metal ion. Increase in charge on metal ion increases the strength of metallic bonding. এটা তো বুঝছেন? Radius or size of metal ion. স্যার radius এর সাথে কি রিলেশন? কি রিলেশন এটা বলেছে? রেডিয়াস মানেই তো সাইজ। জি, না না, রিলেশন বলেছি, নট দিস ওয়ান। আমি তো আস্ক করিনি হোয়াট ইজ রেডিয়াস, যে আপনি আমাকে বলবেন ডিসটেন্স ফ্রম দ্য আউটার মোস্ট শেল টু দ্য সেন্টার। হ্যাঁ, এটা রেডিয়াস এর ডেফিনেশন। আমি ইয়েস, দ্যাটস দ্য অ্যান্সার। কি, রেডিয়াস যত বেশি হবে মেটালিক বন্ডিং এর স্ট্রেংথ তত কম হবে, দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, ইনক্রিজ ইন সাইজ অফ দ্য মেটাল আয়ন ডিক্রিজেস দ্য স্ট্রেংথ অফ মেটালিক বন্ডিং। সাইজ অফ মেটাল আয়ন ইনক্রিজ করলে মেটালিক বন্ডিং এর স্ট্রেংথ কি ডিক্রিজ করবে। ইনক্রিজ ইন চার্জ অন মেটাল আয়ন ইনক্রিজেস দ্য স্ট্রেংথ অফ মেটালিক বন্ডিং। আর রেডিয়াস দেখেন, ইনক্রিজ ইন সাইজ অফ মেটাল আয়ন ডিক্রিজেস দ্য স্ট্রেংথ অফ মেটালিক বন্ডিং। দ্য স্ট্রাকচার অফ মেটালিক ল্যাটিস, এই মেটালিক ল্যাটিসের স্ট্রাকচার কেমন তার উপরেও ডিপেন্ড। তো নাম্বার 3 নিয়ে আমাদের বেশি কিছু জানতে হয় না, 1 আর 2 জানলে আমাদের এ লেভেলস হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? বাট নাম্বার 3 নামেও যে একটা পয়েন্ট আছে এটুকু জানলেই চলে। হ্যাঁ, এই তাহলে এই যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ এ মেটাল, দেখেন মেল্টিং টেম্পারেচার। ইন অর্ডার টু মেল্ট এ মেটাল, এখন এখান থেকে দেখেন আরেকটা পয়েন্ট, এই মেটালে কি কি ছিল? মেটালে ছিল পজিটিভ আয়ন্স এন্ড সি অফ ডিলোকালাইজড ইলেকট্রনস, রাইট? এই পজিটিভ আয়ন্স এন্ড সি অফ ডিলোকালাইজড ইলেকট্রন, এদের মাঝখানে কি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন? ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কি স্ট্রং হয় না উইক? অনেক স্ট্রং। এটা ব্রেক করতে ইট টেকস আ লট অফ এনার্জি, রাইট? এখন ও লেভেলে মনে আছে মেটালের মেল্টিং পয়েন্ট হাই কেন? আপনি কি লিখেছেন? উই হ্যাভ টু, এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, পজিটিভ আয়ন আর সি অফ ডিলোকালাইজড ইলেকট্রনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা কি স্ট্রং ও উইক? স্ট্রং। কি করলে মেল্ট হবে? এক্স্যাক্টলি, এই ওয়ার্ডটা আর লিখতে পারবো না। ও লেভেলে আমরা টেক্সট বুকে এভাবে লিখা, আমরা এভাবে পড়াই, বিকজ এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মেল্ট করার টাইমে ব্রেক করে না, এটা পার্শিয়ালি ওভারকাম হয়। আর যদি আপনি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ব্রেক করে ফেলেন তাহলে তো পজিটিভ আয়ন আর ডিলোকালাইজড ইলেকট্রন কমপ্লিটলি সেপারেট, মানে স্টেট কি? গ্যাস, দ্যাটস ফর বয়েলিং, রাইট? তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কখন ব্রেক করে? মেটালকে মেল্ট না করে কি করলে, মেল্ট করার পর কি করলে? বয়েল করলে। তো মেটাল যদি বয়েল হয় তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি হবে? ব্রেক হবে। আর যদি মেটাল মেল্ট করে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ব্রেক করে না, এটা জাস্ট কি করে? পার্শিয়ালি ওভারকাম, ওভারকামও করে না। ওভারকাম মানেই তো ব্রেক। এই জন্য আপনি লাইক হচ্ছে ও লেভেলস এ যখন লিখেছেন ওভারকাম অর ব্রেক, দুটাতেই মার্ক পেয়েছেন। মনে করে দেখেন, হ্যাঁ, ইট টেকস আ লট অফ এনার্জি টু ওভারকাম দ্য অ্যাট্রাকশন অর ইট টেকস আ লট অফ এনার্জি টু ব্রেক দ্য অ্যাট্রাকশন। দুটাতেই আমরা মার্ক দিয়েছি ও লেভেলস। বাট মেল্টিং এর টাইমে কমপ্লিটলি ব্রেক আর লেখা যাবে না, কি লিখতে হবে? পার্শিয়ালি ওভারকাম। ইজ ইট ক্লিয়ার? তো এখান থেকে দেখেন, in order to melt a metal it is necessary to partially overcome the forces of attraction between the cations and the delocalized electrons. Between what? Cations and the delocalized electrons, so that cations are free to move around the structure. Very large amount of energy is required to overcome the forces of attraction, because the force of attraction is electrostatics. Very large amount of energy is required. So melting temperatures of metals are typically high. এটা বুঝছেন? তাহলে এখান থেকে দেখেন melting temperature depends on the number of delocalized electrons per cation. Melting temperature increases with increase in number of delocalized electrons. Group 1 metals have low melting temperatures. Group 2 metals have higher melting temperature. Metals in D block typically have high melting temperatures because they have more delocalized electrons per
ক্যাটায়ন, এই যে এখান থেকে মোর ডিলোকালাইজড ইলেকট্রন, দেখেন এখানে এই ওয়ার্ডিংটা কিভাবে লেখা, মোর ডিলোকালাইজড ইলেকট্রনস পার ক্যাটায়ন। মেল্টিং টেম্পারেচার ডিপেন্ডস অন দ্য চার্জ টু রেডিয়াস রেশিও। চার্জ টু রেডিয়াস রেশিও মানে কি? চার্জ ডেন্সিটি। চার্জ ডেন্সিটি যত বেশি মানে চার্জ যত বেশি, রেডিয়াস যত ছোট, এটাই তো চার্জ ডেন্সিটি, রাইট? So the greater the charge to radius ratio, charge density, the stronger the attraction for the delocalized electrons. In between two cations of the same charge, the smaller cation will attract the delocalized electrons more strongly. For example, melting temperature of lithium is greater than that of sodium. এখন একটু দেখেন লিথিয়াম আর সোডিয়াম যদি কম্পেয়ার করি, এই যে দিস ইজ লিথিয়াম, দুটা শেল আছে, রাইট? সোডিয়াম কয়টা শেল? তিনটা, and they belong to the same group, one. The লিথিয়ামের আউটার শেলে কয়টা ইলেকট্রন? ওয়ান। লিথিয়ামের চার্জ কি হয়? 1 প্লাস। সোডিয়ামের আউটার শেলে কয়টা ইলেকট্রন? ওয়ান। চার্জ কি হয়? 1 plus. So they have the same number of delocalized electron as well as same charge. এই তো। বাট লিথিয়ামের চেয়ে সোডিয়ামের সাইজ কি? বড়। তাহলে মেটালিক বন্ডিং কি? মেটালিক বন্ডিং কি? হ্যাঁ, মেটালিক বন্ডিং রিলেটিভলি লেস স্ট্রং আর রিলেটিভলি উইক। তাহলে মেল্টিং পয়েন্ট হবে কার? সোডিয়ামের। মনে করে দেখো তো গ্রুপ 1 এর মেল্টিং পয়েন্ট ডাউন দ্য গ্রুপ কি পড়েছেন ও লেভেলে? ডিক্রিজ করে, রাইট? ওকে, ফাইন। তাহলে in between two cations of the same charge, the smaller cation will attract the delocalized electrons more strongly. For example, melting temperature of lithium is greater than that of sodium. এটা বুঝছেন? এবার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। স্যার মেটাল কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? হ্যাঁ, হ্যাঁ, মেটাল ইলেকট্রিসিটি কেন কন্ডাক্ট করে? বিকজ মেটালস এর ভিতরে কি আছে? সি অফ ডিলোকালাইজড ইলেকট্রন আছে। তাহলে মেটালকে যদি আমি এক সাইডে পজিটিভ এক সাইডে নেগেটিভ টার্মিনাল দিয়ে অ্যাটাচ করি, ইলেকট্রন কোন টার্মিনাল থেকে কোন টার্মিনালে ফ্লো করে? ইলেকট্রন কি নেগেটিভ টু পজিটিভে যাবে। আচ্ছা, মেটাল কেন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? বিকজ মেটালের কি আছে? সি অফ ডিলোকালাইজড ইলেকট্রন, দ্যাট নট এনাফ। হ্যাঁ, দ্যাটস নট এনাফ। কি লিখতে হবে? লিখতে হবে ইলেকট্রনস আর ফ্রি টু মুভ। ডিলোকালাইজড ইলেকট্রনস আছে বাট নট ফ্রি টু মুভ। তাহলে free to move লিখতে হবে। Is it clear? So metals have delocalized electrons which are free to move. First এ কি হয়? পজিটিভ টার্মিনাল delocalized free to move electrons গুলো নিয়ে নেয় মেটাল। তাহলে মেটালের ইলেকট্রন কি সেম না শর্ট? মেটাল তখন নেগেটিভ থেকে নিয়ে ফিল করে। Is it clear? ইলেকট্রন তাহলে মেটালের ভিতর দিয়ে এভাবে ফ্লো হয়ে যায় না। কি হয়? পজিটিভ আয়, পজিটিভ টার্মিনাল ফার্স্টে কি নিয়ে নেয়? ইলেকট্রনস নিয়ে নেয় মেটাল থেকে। কোন ইলেকট্রন? delocalized electrons which are free to move নিয়ে যাওয়ার পর মেটালের ইলেকট্রন কি সেম না শর্ট? শর্ট। তখন মেটাল কি করে? নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন নিয়ে ফিল আপ করে ফেলে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখেন, when a potential difference is applied across the end of a metal, the delocalized electrons will be attracted to and move towards the positive terminal of the cell. Then more electrons flow from negative terminal of the power source to replace those electrons moving away from the metal. এটা বুঝছেন? Then more electrons flow from the negative terminal of the power source to replace those electrons moving away from the metal. এটা বুঝছেন? এরপর একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। এই ডায়াগ্রাম ড্র করবেন। এই যে দেখছেন, এই ডায়াগ্রাম ড্র করবেন। আচ্ছা, এই ডায়াগ্রাম ড্র করবেন।
এই এটা হয়েছে। এখন একটু দেখেন এখান থেকে আরেকটা কোয়েশ্চেন। এই কি, এই যে দেখেন, দেখেন এই যে সে দিস ইজ আ পিস অফ এ মেটাল, ওদেরকে এভাবে কানেক্ট করেছি, রাইট? এখন এখান থেকে একটা কোয়েশ্চেন আপনারা আমাকে অ্যান্সার দিবেন। এই মেটালকে যদি আমরা এভাবে কানেক্ট করি তাহলে ইলেকট্রিসিটি ফ্লো করবে কি? ইলেকট্রন ফ্লো করবে? জি, ভেরি গুড। করবে কি করবে না? সো হোয়াটস দ্য ডিফারেন্স? কিছুই না, সেম, একই তো। এই যে এখানে ইলেকট্রন নেগেটিভ থেকে বের হয়ে পজিটিভের দিকে যাবে। তার মানে মেটালকে আপনি রাইট লেফটে কানেক্ট করছেন না এবং বিলো কানেক্ট করছেন, ম্যাটার না। একটু পরে আবার আসতে হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে। এই যে দেখেন এখান থেকে, সো মেটালিক স্ট্রাকচার ছিল, হ্যাঁ। এই ডায়াগ্রাম ড্র করেছেন, এই যে দিস ফ্লো অফ electrons constitutes an electric current. Electrical conductivity of a metal increases as the number of outer shell electrons increases. হ্যাঁ, এই যে the number of outer shell electrons increases, মানে এই মেটালের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইনক্রিজ করবে। সোডিয়াম এর একটা ডিলোকালাইজ ইলেকট্রন আর ম্যাগনেসিয়ামের দুটো ডিলোকালাইজ। which one is the better conductor of electricity? কেন ম্যাগনেসিয়াম বেটার কন্ডাক্টর? ডিলোকালাইজ না লিখলে মার্ক কিন্তু পাবেন। ডিলোকাল, ফ্রি টু মুভ। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটার মধ্যে কার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি হবে? অ্যালুমিনিয়াম। এজন্য ওভারহেড পাওয়ার কেবলে কি ইউজ করে? অ্যালুমিনিয়াম ইউজ করে। এটা বুঝছেন? সো মেটাল কন্ডাক্টস ইলেকট্রিসিটি ইন অল ডাইরেকশন থ্রু আউট দ্য স্ট্রাকচার। তাই তো দেখেছেন মেটাল কি রাইট লেফট ফ্রন্ট ব্যাক সব জায়গায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করেন। ওকে। থার্মাল কন্ডাক্টিভিটি, এখন এখান থেকে আরেকটা পয়েন্ট বুঝেন। এই স্যার, যখনই কোনো সাবস্টেন্স নিয়ে কথা হবে আপনি ফার্স্ট একটা কাজ করবেন, ওই সাবস্টেন্সের ভিতরে কি কি আছে এটা একটু মনে করুন। সো মেটালের থার্মাল কন্ডাক্টিভিটির কথা বলছি, মানে মেটাল হিট কন্ডাক্ট করবে। So, একটা মেটালকে হিট দিলে মেটালের ভিতরে আছে কি কি? পজিটিভ আয়ন্স, ল্যাটিস এন্ড সি অফ ডিলোকালাইজড ইলেকট্রনস আছে, রাইট? ল্যাটিস অফ পজিটিভ আয়ন্স এন্ড সি অফ ডিলোকালাইজড ইলেকট্রনস আছে। ইজ ইট ক্লিয়ার? একটা মেটালকে যদি আমি হিট দেই, মেটাল হিট নিলে এর হিট অ্যাকচুয়ালি কে নিচ্ছে? ইলেকট্রন নিচ্ছে আর আয়ন নিচ্ছে। ইলেকট্রন তো হিট নিয়ে হিট গেইন করে ফ্রিলি মুভ করে হিট ডিস্ট্রিবিউট করে, মানে ইলেকট্রন হিট এনার্জি গেইন করবে। গেইন করার পর ইলেকট্রন কি হট হবে, হওয়ার পর এই যে থ্রু আউট দ্য গ্যাপস বিটুইন দ্য পজিটিভ আয়ন মুভ করে না, ওরা হিট ডিস্ট্রিবিউট করবে, করতে করতে হিট ডিস্ট্রিবিউট। ইজ ইট ক্লিয়ার? বাট মেটালের তো পজিটিভ আয়নসও আছে, ফিক্সড ইন পজিশন বাট আছে। এরা যদি হিট গেইন করে ভাইব্রেট করে হিট ডিস্ট্রিবিউট করতে পারবেন। তার মানে মেটালের হিট কন্ডাকশনের দুইটা ওয়ে, পজিটিভ আয়ন ভাইব্রেট করে হিট ডিস্ট্রিবিউট করে, হিট কন্ডাক্ট করে, আর ইলেকট্রন হিট এনার্জি গেইন করে মুভ করে করে হিট ডিস্ট্রিবিউট। এন্ড এদের মধ্যে সিগনিফিকেন্ট হচ্ছে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন। পজিটিভ আয়ন অনেক কম হিট ডিস্ট্রিবিউট করে, এভাবে হিট কন্ডাক্ট করে। তার মানে পজিটিভ আয়নের চেয়েও অনেক অনেক বেশি হিট কন্ডাকশনে কে ইউজ হয়? ইলেকট্রন। তার মানে আমাদের এক্সামে কোয়েশ্চেন এলে ও লেভেলে তো খালি একটাই লিখেছি যে ইলেকট্রন মুভ করে হিট ডিস্ট্রিবিউট, রাইট? বাট এখন তো এটা বুঝতে তো পারছেন যে পজিটিভ আয়নও তো ভাইব্রেট করে হিট ডিস্ট্রিবিউট করার কথা, বাট এর কন্ট্রিবিউশন হিট ডিস্ট্রিবিউশনে কি অনেক কম। তো দেখেন, thermal conductivity is the ability of metals to conduct, to transfer heat energy. When a metal is heated, the free moving delocalized electrons gain kinetic energy, and the cations gain kinetic energy as they are closely packed, so they pass kinetic energy from one cation to another. Delocalized electrons pass more kinetic energy than the cation. Delocalized electron কি করে? More kinetic energy pass করে কার চেয়ে? Cation এর চেয়ে। So the conduction of heat by the delocalized electrons is more significant. এটা বুঝছেন? Malleability and ductility, স্যার। মেটালকে হ্যামার দিয়ে বিট করলে আর ফোর্স অ্যাপ্লাই করলে শেপ চেঞ্জ হয়ে যায়। মেটালকে ওয়্যারে পুল করে আমরা বানাতে পারি, এই তো। এটার নাম হচ্ছে malleability আর কি? Ductility. Metals can be hammered or pressed into different shapes, malleability.
metals can also be drawn into a wire in নাম কি ductility. The delocalized electrons and the cations can move throughout the structure of the metal. When a stress is applied to a metal, the layers of cations may slide over one another. এটাই reason. তা শুধু কি পজিটিভ আয়নই স্লাইড করে চলে যায় না, তার সাথে ইলেকট্রন অ্যাট্রাক্টেড হয়ে যায়। ইলেকট্রন অ্যাট্রাক্ট হয়ে যায় বিকজ মেটালের কি দুটো পজিটিভ আয়নের লেয়ার অ্যাডজাসেন্ট আসতে পারবে, এলেই তো রিপল করতে শুরু। মাঝখানে ডেফিনেটলি কি দরকার, ইলেকট্রনস দরকার। তার মানে পজিটিভ আয়ন স্লাইড করলে তার সাথে ইলেকট্রনও স্লাইড হয়ে যায়। দেখেন এখান থেকে the delocalized electrons also move with the cations and prevent the formation of strong forces of repulsion between the cations in one layer and the cations in another layer. এটা বুঝছেন, লিখতে হবেই। Melting temperature of aluminium is more than that of sodium. বলেছি কি বলেছি, এই যে দেখেন aluminium has stronger metallic bonding than sodium. Charge of aluminium 3+ ion. এই যে charge of aluminium ion is 3+, whereas charge of sodium ion is 1+. Aluminium ion is smaller than sodium ion. Aluminium contributes greater number of electrons in delocalization. Greater electrostatic force of attraction between aluminium ion and C of delocalized electrons. এটা বুঝছেন? এটা বুঝছেন? তাহলে স্যার মোর এনার্জি কার লাগবে? হ্যাঁ, সো পার্শিয়ালি ওভারকাম করতে মোর এনার্জি কার লাগবে? অ্যালুমিনিয়ামের জন্য। লিখেন এখানে নিচে, লিখেন নিচে। সো ইট টেকস more energy to partially overcome. So it takes more energy to partially overcome the electrostatic force of attraction so it takes more energy to partially overcome the electrostatic force of attraction listen, so it takes more energy to partially overcome the electrostatic force of attraction in কোথায় in aluminium. এটা বুঝছেন? এবার দেখেন lithium is solid at room temperature but francium is liquid. Explain why. Radius of francium ion is then lithium ion. আর এটা তো লিখতে হবে এদের চার্জ আর delocalized electron কি সেম। এই যে দেখেন both of the atoms contribute same number of electrons for delocalization and hence they have same charges. Electrostatic force of attraction between lithium ion and delocalized electrons is greater. Metallic bonding is stronger for lithium. এটা বুঝছেন? So melting points and boiling points of metals increase with the strength of metallic bonding. আর metallic bonding increase করে কি charge density increase, মানে charge increase করলে radius কমে গেলে এটাই। Metallic lattices দেখেন metallic lattices are composed of a regular arrangement of positive ions surrounded by what? Regular arrangement of positive metal ions and delocalized electrons. Substances that have a giant metallic lattice typically have the following properties: high melting and boiling temperature, good electrical conductivity, good thermal conductivity, malleability, and ductility. এটা বুঝছেন? Giant ionic lattices. Giant ionic lattices are composed of a regular arrangement of positive ions and negative ions. Substances that consist of giant ionic lattices typically have the following properties: Kiki? Fairly high melting temperatures, brittleness, poor electrical conductivity when solid, but good when molten, often soluble in water. এগুলো তো জানেন। এটা হচ্ছে এখন যা বলবো এগুলো এই চ্যাপ্টারের সামারি। আজকে খালি জাস্ট মেটালিক বন্ডিং এর একটা পার্ট নতুন শিখেছেন কি নাম্বার অফ ডিলোকালাইজড ইলেকট্রন আর পজিটিভ আয়নের চার্জ আর পার্শিয়ালি ওভারকাম, এগুলো বাদ দিয়ে বাদ বাকি সব আগের মতোই। আচ্ছা এই যে জায়ান্ট কোভ্যালেন্ট ল্যাটিস, এখানে এখন একটা নতুন জিনিস শিখবেন। আর
সরি, দুইটা নতুন জিনিস শিখবেন। আর এ বাদে আর এখানে তেমন কিছু দেখেন। Giant covalent lattices. Giant covalent lattices are sometimes called network covalent lattices. এর আরেকটা নাম কি? নেটওয়ার্ক। নেটওয়ার্ক কোভ্যালেন্ট ল্যাটিসেস দেখেন, they consist of a giant network of atoms. They consist of what? Giant network of atoms linked to each other by covalent bonds. মানে এদের ভিতরে কি আছে? Giant network of atoms আছে linked to each other by what? Covalent bond. Four of the most common giant covalent substances are diamond, graphite, graphene, silicon dioxide. Sorry, চারটার মধ্যে তিনটা আপনি ও লেভেলে পড়েছেন। ডায়মন্ড, গ্রাফাইট আর সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ফ্লোরাইড। বাট গ্রাফিন পড়িনি, এই গ্রাফিনটাই আমাদের জন্য। বাট গ্রাফিন নতুন না, দেখেছেন গ্রাফিন আপনারা। দেখেন, diamond. In diamond, each carbon atom forms four identical sigma bonds. Each carbon atom forms four identical sigma bonds to four other carbon atoms in a giant three-dimensional tetrahedral arrangement. All bond angles are 109.5. It is the diamond, right? Properties of diamond. Diamond is extremely hard because of very strong carbon-carbon bonding. Diamond has very high melting temperature because great number of strong covalent bonds have to be broken in order to melt it. This requires a large amount of heat. And diamond use key. So diamond first use হচ্ছে gemstone. But that's not the only use. They are used as gemstones. Industrially used as abrasives for cutting and grinding hard materials such as glass, stone, used as cutting tool. Abrasive টা আমি আন্ডারলাইন করে দিয়েছি। এর রিজন হচ্ছে কি, অ্যাব্রাসিভ চিনেন? স্যান্ড পেপার চিনেন? স্যান্ড পেপার একটু শার্প বাট হার্ড। স্যান্ড পেপার দিয়ে কোনো কিছুকে র‍্যাপ করলে কি স্মুথ হয়? এইটাই হচ্ছে অ্যাব্রাসিভ থিং এর নেচার, যেটা হচ্ছে হার্ড হয়, যেটা দিয়ে কোনো কিছুকে স্ক্র্যাচ করলে, কোনো কিছুকে রাব করলে ওখান থেকে পার্টিকেলস গুলো উঠে। ইজ ইট ক্লিয়ার? স্যান্ড পেপার কি? অ্যাব্রাসিভ। ডায়মন্ড কি? অ্যাব্রাসিভ। তার মানে ডায়মন্ড, আমি যদি এক কাজ করি স্যার, স্যান্ড পেপারে বেশি, আচ্ছা স্যান্ড কি বেসিক্যালি? সিলিকন ডাইঅক্সাইড, জায়ান্ট স্ট্রাকচার। রিলেট করতে পারছেন এবার? একটা জিনিস আমি বলি, আমি একটা পেপার নিলাম, ওই পেপারে স্মল ডায়মন্ডস, ভেরি স্মল ডায়মন্ড, স্যান্ডের মতো সাইজ, অনেকগুলো একসাথে দিব, দিলে এটাই কার মতো বিহেভ করা শুরু করবে? স্যান্ড পেপারের মতো। হ্যাঁ, যে সারফেসটা রাফ, হার্ড বাট রাফ। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। সো ইউজড অ্যাজ কাটিং টুল। এবার একটু দেখেন গ্রাফাইট। গ্রাফাইট ইজ এ ব্ল্যাক গ্রে সলিড। গ্রাফাইট হ্যাজ লেয়ার্ড স্ট্রাকচার। এই যে লেয়ার্ড স্ট্রাকচার। Each carbon atom is bonded to three other carbon atoms by strong covalent bond forming interlocking hexagonal rings. মানে এখানে কি ফর্ম হয়? ইন্টারলকিং হেক্সাগোনাল রিং। এবার একটু বুঝেন এই গ্রাফাইটের এই পয়েন্ট। এখানে একটা নতুন জিনিস শিখবেন আর এরপর আরেক, এই দুটোই নতুন। দেখেন জাস্ট খালি দুটো সেন্টেন্স, এই যে বাট বলতে হবে অনেক কিছু। দেখেন এখান থেকে, স্যার এক একটা কার্বন অ্যাটম কয়টা করে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে আছে? 3. Each carbon atom has formed how many covalent bonds? 3. তাহলে কার্বনের এক একটা পি অরবিটাল ফ্রি আছে না? কে? শুধু এভাবে না, নিচেও আছে, নিচেও পি অরবিটাল আছে, এই যে এখানেও আছে, এই এরকম। তো ইলেকট্রন থাকে কোথায়? অরবিটালে। এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন জাম্প দিয়ে কি এই অরবিটালে আসবে? হ্যাঁ, এখান থেকে কি আবার এই অরবিটালে যাবে, এখান থেকে কি এই অরবিটালে আসবে, এই যে এই অরবিটাল, মানে অরবিটাল টু অরবিটাল ইলেকট্রন ফ্লো হয়ে ক্যারি হয়ে চলে যাচ্ছে। তার মানে এই কার্বন অ্যাটম সবারই তো একটা করে পি অরবিটাল খালি ছিল, সিঙ্গেল ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন আর পি অরবিটালও ছিল। সব পি অরবিটালস গুলো মিলে এই গ্রাফাইটের যে একটা লেয়ার, এই লেয়ারের উপরে, এই যে এখানে দেখেন লেয়ারের অ্যাবাভ, এই যে এই পয়েন্টে লেয়ারের অ্যাবাভ এর কথা বলছি,
এই যে এখান থেকে দেখেন, এই যে above, একটা ইলেকট্রন ক্লাউড ক্রিয়েট হয়। শুধু অ্যাবভ না, বিলো হয়, এই যে বিলো। ইজ ইট ক্লিয়ার? তার মানে গ্রাফাইটের এক একটা লেয়ারের উপরে আর নিচে কি আছে? ইলেকট্রন ক্লাউডস আছে। বুঝেছেন কিভাবে? সব পি অরবিটাল গুলো একসাথে ওভারল্যাপ করে ইলেকট্রন ক্লাউড রেখে দিচ্ছে। তাহলে ইলেকট্রন গুলো কি গ্রাফাইটের লেয়ারের উপর দিয়ে ফ্লো হয়ে যায়, আর কি নিচে দিয়ে ফ্লো হয়ে যায়। দেখেন তো এখানে কি লেখা, the fourth electron on, এই যে the fourth electron on each carbon atom is in a p orbital. The carbon atoms are close enough for the p orbitals to overlap with one another to produce cloud of delocalized electrons both above and below the plane of the rings. এটা বুঝছেন? তাহলে এখন আমি যদি এই গ্রাফাইট কে, এই যে এই গ্রাফাইট কে এখানে যদি কানেক্ট করি, কিভাবে দেখেন, এই যে সে এই কার্বনের এখানে আর এই কার্বনের এখানে যদি কানেক্ট করি, কানেক্ট করলে কি হবে, এখান থেকে ইলেকট্রন এই যে কার্বন ভিতরে দিয়ে এভাবে করে চলে আসবে না? কি গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে কি করবে না? করবে। ওকে ফাইন। এখন গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে কি, এক একটা যে লেয়ার গ্রাফাইটের, ওই লেয়ারের কি অ্যাবভ আর বিলো যে ইলেকট্রন ক্লাউড তাদেরকে দিয়ে, রাইট? এখন স্যার আমি এই গ্রাফাইট কে এখন এভাবে কানেক্ট করতে চাচ্ছি, এখন কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট হবে? এই লেয়ার আর এই লেয়ার, এখান থেকে ইলেকট্রন কি পারবে জাম্প দিয়ে এদিক চলে যেতে? বুঝাতে পেরেছি তো? মেটাল আর গ্রাফাইটের মধ্যে কোন পয়েন্টটা ডিফার করছে? মেটালকে আপনি যে কোনো সাইডে যে কোনো ভাবে কানেক্ট করেন, ও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, বাট গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে কি along with the layer, right? Perpendicular to the layer কি ইলেকট্রন ফ্লো হবে না? কেন? এই লেয়ারের গ্যাপ কি বেশি। ওকে ফাইন। তো এক একটা লেয়ারের গ্যাপ বেশি কেন হলো, এবার একটু আসি এখান থেকে। দেখেন এই কার্বন অ্যাটম আর এই কার্বন অ্যাটম, এদের মাঝখানে কি আছে? কি এটা? তো একটা লেয়ার, লেয়ারের টু কার্বন অ্যাটম কিভাবে জয়েন্ট? কোভালেন্ট বন্ড। তার মানে এদের মাঝখানে কোভালেন্ট বন্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাট্রাকশন স্ট্রং। বাট এই লেয়ার আর এই লেয়ার, এদের মাঝখানে ডিসপারশন ফোর্স, আর এই ডিসপারশন ফোর্স এর আরেকটা নাম হচ্ছে কি? লন্ডন ফোর্স। ইজ ইট ক্লিয়ার? আর লন্ডন ফোর্স লাইক হচ্ছে এখানে এই বেসিক্যালি আসছে, দেয়ার ওয়াজ এ জার্মান কেমিস্ট, ওনার নাম ছিল ফ্রিটজ লন্ডন, ঠিক আছে? তার বাবা মা কেন নাম লন্ডন রেখেছে এটা তো আমরা জানি। হ্যাঁ, অনেকের নাম থাকে এরকম, জাপান, চায়না, হ্যাঁ চায়নাও থাকে নাম। দেখেন একটু, সো এই যে এখান থেকে, হ্যাঁ এই যে লেয়ার গ্রাফাইটের একটা লেয়ার আর একটা লেয়ার, এই দুটো লেয়ারের মাঝখানে কি? লন্ডন ফোর্স। আর ইন আ সিঙ্গেল লেয়ার বিটুইন কার্বন অ্যাটমস কি? কোভালেন্ট বন্ড। কোনটা স্ট্রং? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কোভালেন্ট বন্ড স্ট্রং ফোর্স। এই জন্য দেখেন তো এই দুটো কার্বন অ্যাটমের ডিসটেন্স কত? 0.14 ন্যানোমিটার। আর দুটো লেয়ারের ডিসটেন্স কত? 0.34 ন্যানোমিটার। ইজ ইট ক্লিয়ার? একটা লেয়ারের ডিসটেন্স 0.14, ইন বিটুইন লেয়ার্স এর ডিসটেন্স কি? 0.34। দেখেন, the distance between two carbon atoms in same layer is less than the distance between two carbon atoms in two different layers, because carbon atoms are bonded by covalent bonds in a single layer, and different layers have dispersion force which is weaker than covalent bond. এটা বুঝছেন? Properties of graphite. Graphite is a fairly good conductor of electricity. The delocalized electrons between the layers are free to move, free to flow under the influence of an applied potential difference. Graphite can conduct electricity parallel to its layer. Graphite can conduct electricity parallel to its layer. The delocalized electrons are not free to move from one layer to the next. The free electron of each carbon atom can circulate within each plane of atoms. As a result, relative conductivity in the plane of carbon hexagons got to 3.7, and relative conductivity perpendicular to the plane of hexagon is 0.0017. But metal তো স্যার এই যে দেখেন একটু বলেছিলাম, যেটা আবার বলবো, metal can conduct electricity in all directions throughout the structure. Metal তো সব electricity conduct, but graphite হবে along with the layer, parallel to the layer, but not the perpendicular one. Graphite has high melting temperature because of very strong carbon-carbon bonding throughout the structure, high melting point.
The strong carbon-carbon bonds have to be broken in order to melt it, which requires very large amount of energy. এটা বুঝছেন? Which requires very large amount of energy. এটা বুঝছেন? এবার graphite can be used as a solid lubricant. Solid lubricant because the gases are absorbed on the surface of carbon. এখন এখানে দেখেন অনেকের কাছে মনে হয়, হ্যাঁ এই ওয়ার্ড আপনারা এর আগে শিখেন। এই যে দেখেন অনেকের কাছে মনে হয় কি অ্যাবজর্বড, আর এখানে এখানে আমি আলাদা করে আবারও মেনশন করে দেই অ্যাডজর্ব অর অ্যাডজর্বড। এই স্পেলিং মিস্টেক না কিন্তু এটা, হ্যাঁ এটাই বুঝাবো। দেখেন একটু অ্যাবজর্ব এন্ড অ্যাডজর্ব এ দুটো অনেক ডিফারেন্ট। হ্যাঁ আচ্ছা একটু শুনেন, আপনাকে একটা ফোম দিয়েছি আমি, আপনি করলেন কি বাকেট অফ ওয়াটার নিয়ে এখানে ফোমটা ডিপ, ফোম ওয়াটার সোক করবে, রাইট? সোক করে ওয়াটার কোথায় চলে যায়? ফোমের একদম ভিতরে ভিতরে চলে যায়। হ্যাঁ, তখন আপনি বলছেন স্যার ফোম ওয়াটার সোক করেছে, ওকে ফাইন, ফোম ওয়াটার অ্যাবজর্ব করবে। ইজ ইট ক্লিয়ার? বাট আপনাকে আমি এবার একটু গ্লাস অফ ওয়াটার দিয়েছি, আপনি একটা উডেন টেবিল, একটা ডাইনিং টেবিল মেড অফ উড, টপ, টপটা উড দিয়ে বানানো, ওখানে একটু পানি ফেলে দিল, ফেলার পর ঠিক আফটার লাইক 5-10 মিনিটস পর একটা কাপড় দিয়ে ওটাকে মুছে ফেল, তো ওয়াটার সব তো চলেই গেল। তারপরে টেবিলে একটা ওয়াটারের মার্ক দেখা যাবে, তার মানে কিছু মলিকিউল টেবিলের সারফেসের সাথে এখনো স্টিক করে আছে। এই ওয়াটার মলিকিউল কি টেবিলের একেবারে উড যেটা ছিল উডের একদম ভিতর পর্যন্ত চলে যাচ্ছে, না জাস্ট সারফেস? তার মানে কোনো কিছু যদি সারফেসে স্টিক করে ওটাকে বলি অ্যাডসর্ব। ইজ ইট ক্লিয়ার? কোনো কিছু যদি কি হয় সারফেসে স্টিক করে ওটাকে কি বলি? অ্যাডসর্ব বলি। অ্যাবসর্ব, অ্যাবসর্ব হলে ভিতরে চলে যায়। তাহলে স্যার যেমন আপনাদের বাসায় যে ওয়াটার ফিল্টার আছে, এই ওয়াটার ফিল্টারে দেখবেন যে ফিল্টার গুলো যেখানে থাকে ব্ল্যাক কালারের যে কার্বন ইউজ করে, ওয়াটার যখন ওর উপর দিয়ে ফ্লো হয়ে যায় তখন যা ইম্পিউরিটিস থাকে সব ফিল্টার পেপারের সাথে, ওই যে ফিল্টার যেটা আছে ফিল্টারের সাথে স্টিক করে যায়। স্টিক করে মানে কি ফিল্টারের বাইরে না ভিতরে? বাইরে। তার মানে স্টিক করছে কোথায়? সারফেসে। এবার একটু আরেকটা সেন্টেন্স বললে বুঝবেন তাহলে। সারফেসে যদি স্টিক করে এটাকে কি নাম দিয়েছি? অ্যাডসর্ব। এখন একটু মনে করে দেখেন তো ক্যাটালিস্ট কেন সারফেস এরিয়া বেশি হলে রিঅ্যাকশন ফাস্টার করে? বিকজ রিঅ্যাকট্যান্ট গুলো ক্যাটালিস্টের সারফেসে কি স্টিক করে, ভিতরে তো আর ঢুকতে পারে না ক্যাটালিস্ট। ডাজ ইট মেক সেন্স? তার মানে সারফেসের উপরে যখনই কোনো সাবস্টেন্স স্টিক করে অ্যাটাচ হয়ে যায় এটাকে কি নাম দিয়েছি? অ্যাডসর্ব। তার মানে এই গ্যাস মলিকিউলস গুলো গ্রাফাইটের লেয়ারের ভিতরে অ্যাডসর্ব হয়ে যায়, লেয়ারের সাথে স্টিক করে থাকে। অ্যাজ এ রেজাল্ট গ্রাফাইট কি লুব্রিকেন্টের মতো বিহেভ করতে পারে। এটা বুঝলাম কিভাবে গ্যাস মলিকিউলের কথা। যখন আমরা এই গ্রাফাইটকে আমরা স্পেসে নিয়ে গেলাম, স্পেসে তো কোনো গ্যাস নেই, না থাকার জন্য গ্রাফাইট দেখছি আগের মতো লুব্রিকেন্ট হচ্ছে না, এর লুব্রিকেটিং প্রপার্টি 8 টাইমস কমে যায়। তারপর এই গ্রাফাইটকে আমরা এভারেস্টে নিয়ে গেলাম, দেখলাম আর্থ সারফেসে যত বেশি গ্রাফাইট লুব্রিকেন্ট হচ্ছে এভারেস্টের উপরে 5 টাইমস কম। তার মানে এভারেস্টেও তো গ্যাস মলিকিউল। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি গ্রাফাইটের লেয়ার্স এর মাঝখানে মাঝখানে কি গ্যাস মলিকিউল কি হচ্ছে? স্টিক করে যাচ্ছে। গ্রাফাইটে এই যে এখানে দেখেন না এই দুটো লেয়ার ছিল গ্রাফাইটের, এই যে লেয়ার, এই লেয়ারের মাঝখানে কি স্টিক করে যায়? গ্যাস মলিকিউল। আর গ্যাস থাকে দেখে একটা আরেকটার উপর দিয়ে কি স্লাইড করতে পারে। আচ্ছা জাস্ট ইমাজিন এরকম দুটো লেয়ার, এর মাঝখানে আপনি কিছু লাইক হচ্ছে টেনিস বল দিয়ে রেখেছেন, এরা কি আগের চেয়ে আরো বেশি ইজিলি স্লাইড করবে না? বুঝাতে পেরেছি? তো গ্যাস একই কাজ। তাহলে বুঝেছি কিভাবে, দেখেন এখানে এই যে graphite is 5 times less able to act as a lubricant at high altitude and 8 times less than 8 times less in a vacuum. Use of graphite, it can conduct electricity at very high temperature, so graphite is used as electrode. এটা তো জানেন। আর এটা অনেকেই জানে না, গ্রাফাইট used as electrode material in dry cell. Sir, what is dry cell? Dry cell, আচ্ছা সেল মানে তো ব্যাটারি, মার্কেটে যেটাকে ব্যাটারি বলে ফিজিক্স ল্যাবে কি বলে? সেল বলে। ওকে,
ল্যাবে কি বলে? বায়োলজি ল্যাবে সেল মানে ডিফারেন্ট। হ্যাঁ, ওকে। দেখেন স্যার, সো এই ড্রাই সেল মানে আপনি কত টাইপের ব্যাটারি দেখেছেন? একটা ব্যাটারি আইপিএস এ ইউজ করে, একটা ব্যাটারি কারে ইউজ করে, একটা ব্যাটারি আমরা বাসায় টিভি রিমোটে ইউজ করি, এসি রিমোটে ইউজ করি, ওয়াল ক্লকে ইউজ করি। এর মধ্যে কোনটা আপনি ইজিলি নিয়ে ঘুরে বেড়াতে পারবেন? হ্যাঁ, এই যে লাইক এসি রিমোট, টিভি রিমোট আর ওয়াল ক্লকের যে ব্যাটারিজ গুলো আছে, এই জন্য এদেরকে বলছে ড্রাই সেল। বাট আইপিএস এর ব্যাটারি আর গাড়ির ব্যাটারি এর ভিতরে লিকুইড থাকে, ড্রাই না তো। এই জন্য আইপিএস এর ব্যাটারিতে ওয়াটার শেষ হয়ে গেলে আবার হ্যাঁ ওয়াটার দেয়, তার মানে দ্যাটস নট লিকুইড। আপনি যদি আইপিএস এর ব্যাটারি আর কারের ব্যাটারি ইনভার্ট করেন, দেখবেন ভিতর থেকে অনেক লিকুইড বের হয়ে যাচ্ছে, তার মানে দ্যাটস নট ড্রাই। ওটা ইনভার্ট করা যায় না। আইপিএস এর ব্যাটারি আর গাড়ির ব্যাটারি ইনভার্ট কখনোই করা যায়। ইজ ইট ক্লিয়ার? তাহলে ড্রাই সেল কোনটা? ওই যে লাইক সানলাইট ব্যাটারি যেগুলো আমাদের এখানে এভেলেবল, ঠিক আছে? এটা যদি খুললে ভিতরে দেখবেন ভিতরে গ্রাফাইটের একটা রড, ব্ল্যাক কালারের সলিড। ব্ল্যাক কালারের সলিড দেখতে কিরকম? গুড নাইটের রিফিল গুলো দেখেছেন, লিকুইড গুড নাইটস ওর মাঝখানে যে ব্ল্যাক কালারের একটা লিকুইড, একটা রডের মতো থাকে না? এক্স্যাক্টলি এইরকম সেম থাকে কোথায়? ড্রাই সেলে, এই জন্য ওর নাম ড্রাই সেল। ইজ ইট ক্লিয়ার? ভিতরে সব ড্রাই, পাউডার দেয়া থাকে ভিতরে, হ্যাঁ। আর ইট ইজ ইউজ ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইন অর্ডার টু অ্যাবজর্ব সাম অফ দ্য এনার্জি অফ দ্য নিউট্রনস, ইনক্রিজিং দেয়ার এবিলিটি টু কজ ফিশন। ইট ক্যান বি ইউজড অ্যাজ লুব্রিক্যান্ট। এটা কি হতে পারে? লুব্রিকেন্ট হতে পারে। ডাজ ইট মেক সেন্স? ইট ক্যান বি ইউজড অ্যাজ লুব্রিকেন্ট। এবার দেখেন গ্রাফিন। এই গ্রাফিন আপনারা আগে পড়েননি, এটা আপনাদের জন্য নতুন। একটু বলে দেই, এই যে গ্রাফাইটের লেয়ার্স গুলো আছে না, এই লেয়ারের মধ্যে এই সিঙ্গেল লেয়ারকে বলে গ্রাফিন। এই সিঙ্গেল লেয়ারকে বলে গ্রাফিন। 2007-8 এর দিকে যে সায়েন্টিস্ট গ্রাফিন ফার্স্ট সেপারেট করেছিল তাকে নোবেল দেওয়া হয়েছিল। গ্রাফাইটের একটা লেয়ারের নাম কি? গ্রাফিন। ওয়ান অ্যাটম থিক লেয়ার, এটার নাম কি? গ্রাফিন। আর এবার একটু দেখেন, গ্রাফাইট দুটা লেয়ারের মাঝখানে কি? ডিসপারশন ফোর্স আর লন্ডন ফোর্স। এই জন্য গ্রাফাইটের লেয়ার গুলো ইজিলি আলাদা। বাট একটু অ্যাজিউম করে তো গ্রাফিনের একটা লেয়ার, ওটা কি কোনোদিন ভাঙা যাবে? ডিফিকাল্ট। কি? ডিফিকাল্ট। ইজ ইট ক্লিয়ার? তো গ্রাফিন অনেক হার্ড একটা জিনিস। ইজ ইট ক্লিয়ার? বাট গ্রাফিন হচ্ছে কি ওয়ান অ্যাটম থিক। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে গ্রাফিন, এখান থেকে এই যে গ্রাফিন, graphene is pure carbon in the form of a very thin sheet, uh, one atom thick. Graphene is pure carbon in the form of very thin sheet, one atom thick. The carbon atoms are bonded in exactly the same way as in graphite. It can be described as one atom thick layer of, এই যে গ্রাফাইটের একটা সিঙ্গেল লেয়ারকে নাম দিয়েছি গ্রাফিন। এবার দেখেন ফিজিক্যাল প্রপার্টি মলিকুলার সলিডস। এটা আমি বলছি না, ফোর্স নিয়ে পড়ি। তার মানে আমাদের বন্ডিং যা ছিল, নেক্সট ক্লাস স্যাটারডে কি স্টার্ট করব? অর্গানিক কেমিস্ট্রি। ওকে ফাইন, দ্যাটস Recording stopped.